আজকে তোমাদের যেটা পড়াবো, আগের দিন আমি যেটা বার করেছিলাম সেটা হচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু দুটোই ইম্পর্ট্যান্ট বলেছিলাম সেখানে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে ব্যয়িত ক্ষমতা, অর্থাৎ একটা এসি বর্তনীতে কী পরিমাণ ক্ষমতা ব্যয় করে, যেটা তোমরা খুব ভালো করেই পড়েছো ডিসি বর্তনীতে, ক্লাস এই 12-এও পড়েছো, ক্লাস 10-এও পড়েছো যে ব্যয়িত ক্ষমতার যে ফর্মুলা সেটা হচ্ছে যে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, অর্থাৎ পাওয়ারের ফর্মুলা। এই পরিমাণ ক্ষমতা ব্যয় হয়, অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্টেজ ইন্টু কারেন্ট। এই দুটোর গুণফল করলে আমি ব্যয়িত ক্ষমতাটা পেয়ে যাই যে কোনো বর্তনীতে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ডিসি বর্তনীতে যতটা সহজে এটা করা যায়, এসি বর্তনীর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। কারণ তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এসির ক্ষেত্রে কিন্তু যে ভোল্টেজ এবং কারেন্ট তারা যে পিরিয়ডিক একটা নেচার যে ফলো করে, ভোল্টেজও করছে কারেন্টও করছে, দুজনাই করছে এখানে, পিরিয়ডিক ওয়েতে তারা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। তো পিরিয়ডিক ওয়েতে যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু তাদের মধ্যে একটা দশা পার্থক্যর একটা ব্যাপার কিন্তু চলে আসছে, যেটা কিন্তু ডিসির ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। কারণ ডিসির ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট দুজনাই ফিক্সড ভ্যালু নিয়েই এগোতে থাকে, ঠিক আছে। কাজেই ওদের মধ্যে কিন্তু দশা পার্থক্যের ব্যাপারটা কিন্তু থাকে না। কিন্তু এখানে যেহেতু দুটো পিরিয়ডিক মোশন, এও একটা পিরিয়ডিক মোশনে চলছে, ও পিরিয়ডিক মোশনে চেঞ্জ হচ্ছে, তার ফলে কী হচ্ছে না, দুজনের মধ্যে কিন্তু দুজনে যে একইভাবেই চেঞ্জ হবে সব সময়, তা মানে নেচারটা হয়তো এক, কিন্তু তাদের মধ্যে একটা দশা পার্থক্য কিন্তু থেকে গেলেও থেকে যেতে পারে। সব সময় থাকবে বলছি না, কিন্তু থাকতেও পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কী হবে না, এই দশা পার্থক্যের জন্য কিন্তু আমরা অত সহজে কিন্তু ওদেরকে গুণ করে দিতে পারবো না বীজগাণিতিক নিয়মে, দুটোকে ভি আর আইকে। তো এখানে আমি সেটা নিয়ে আলোচনা করেছি এই চ্যাপ্টারে, যে দেখো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা দশা পার্থক্য। তো ভোল্টেজটাকে আমি লিখেছি কি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, একটা পিরিয়ডিক ফাংশন। পরেরটা লিখেছি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা, অর্থাৎ ভোল্টেজের থেকে কারেন্ট এই থিটা ফেজ ল্যাগ করে আছে, থিটা দশা পিছিয়ে আছে। সিম্পলি মাইনাস করেছি ওই কারণেই, ওমেগা টি থেকে থিটা মাইনাস করে দিয়েছি। তার মানে কি, থিটাটা হচ্ছে ফেজ ডিফারেন্স, অ্যাকচুয়ালি কারেন্ট তার মানে থিটা অ্যাঙ্গেলে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, শুরুর থেকেই। তারপরে তারা একই সাইন ও কার্ভ দেখাচ্ছে। এখন এদেরকে যদি গুণ করি তাহলে ক্ষমতাটা আমি পাবো। তো সেই গুণ করে দিয়েছি ভি নট আই নট। তুমি জানো ভি নট আই নট দুটো হচ্ছে দুজনের ম্যাক্সিমাম ভ্যালু, এটা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু আই নট, ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ভি নট। আচ্ছা, এখানে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দশা পার্থক্যটা মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু পর্যন্ত এটা দশা পার্থক্য আমার চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, একেবারে বিপরীত দশায় কোনো দিন চলে যাবে না, অর্থাৎ পাই ফেজ অ্যাঙ্গেলে ডিফারেন্স কোনো দিন হবে না, তারা পরস্পর বিপরীত দশায় কখনো যাবে না। কিন্তু হ্যাঁ, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত দশা পার্থক্য কিন্তু হতে পারে ওদের মধ্যে, অর্থাৎ পাই বাই টু পিছিয়ে থাকতে পারে, আবার পাই বাই টু এগিয়ে থাকতে পারে, ঠিক আছে, অথবা তার মধ্যে কিছু একটা হতে পারে। এখন যদি গুণ করে দিয়ে এদেরকে, তাহলে আমি এই জিনিসটা পেয়েছি। আচ্ছা, এ পাওয়ার পর আমি সাইন ওমেগা টি মাইনাস থিটাকে আমি যৌগিকোণের ফর্মুলায় ভেঙে দিয়েছি। দেখতেই পাচ্ছ বইয়ে সব করে দেওয়া আছে, তোমাদের যে পাঠ্য বই সেটাতে ভালো দেওয়া আছে, ঠিক আছে। ছায়া প্রকাশনী বইটাই পড়বে তোমরা। আচ্ছা, তারপরে কি করেছি, আমি সাইন্স ওমেগাটি দিয়ে গুণ করেছি, তাহলে সাইন স্কোয়ার ওমেগাটি কস থিটা মাইনাস সাইন ওমেগাটি কস ওমেগাটি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করব না, এইটাকে আমি জানোই যে এসির ক্ষেত্রে আমরা সবসময় অ্যাভারেজ বার করার চেষ্টা করি, কারণ অ্যাভারেজ না বার করলে আমি পাবো না, কারণ চেঞ্জ হচ্ছে। এ তো বুঝতেই পারছো টাইমের ফাংশান, একটা ভোল্টেজ টাইমের ফাংশান, কারেন্ট টাইমের ফাংশান, তাহলে ক্ষমতাও টাইমের ফাংশান হবে। টাইম চেঞ্জ হলেই তাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ করতে গিয়ে সম্পূর্ণ পর্যায়ের ওপর যদি আমি অ্যাভারেজ চাপাই, তাহলে এই যে সাইন স্কোয়ার ওমেগাটি যে ফ্যাক্টরটা আছে আমার, এই সাইন স্কোয়ার ওমেগাটিকে গড় করলে, আমি আগের যে ক্লাস সেই ক্লাসটা ভালো করে দেখবে, যে সাইন স্কোয়ার ওমেগাটি বা কস স্কোয়ার ওমেগাটি এদেরকে যদি আমি গড় করি তাহলে তাদের মান সবসময় হাফ বেরোবে পুরো পুরো সাইকেলের ওপরে। কারণটা কি না, সাইন স্কোয়ার ওমেগাটির মান কত, 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, +1 পর্যন্ত, যেহেতু স্কোয়ার আছে। যদি শুধু সাইন ওমেগাটি হতো, তার পুরো সমগ্র সাইকেলের ওপর যদি অ্যাভারেজ করতাম 0 হয়ে যেত, কারণ -1 থেকে +1 পর্যন্ত সেটা ভ্যারি করে, তাই অ্যাভারেজ করলে 0 হবে। কিন্তু সাইন স্কোয়ার ওমেগাটি কিন্তু কোথা থেকে ভ্যারি করে না, 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে, তাদের গড় করলে কত হবে, হাফ হবে সিম্পলি, ঠিক আছে। আগের ইন্ডিকেশনটা দেখে নেবে, যখন আমি আরএমএস ভ্যালু বার করেছিলাম কীভাবে বেরিয়েছিল হাফ, সেটা দেখিয়ে দেবো। নেক্সট ফ্যাক্টর কী আছে, সাইন 2 ওমেগাটি, অর্থাৎ তাহলে এটা হাফ পেলাম এখান থেকে।
সাইন 2 ওমেগা টি। আমি আগেই বলেছি যে সাইন ওমেগা টি বা কস ওমেগা টি যাই থাকুক না কেন, ইন্টিগ্রেশন যদি সমগ্র টাইম পিরিয়ডের উপর ইন্টিগ্রেশন করি 0 হয়ে যাবে। সো সাইন 2 ওমেগা টির গড় মান 0। তাহলে এই ফ্যাক্টরটা আমার বাদ চলে গেল। এই দিকটা পড়ে থাকলো কি না ভি নট আই নট, এটার ধরুন হাফ আর কস থিটাটা পড়ে থাকলো। তাহলে এটাই আমার গড় ক্ষমতা, ভি নট আই নট হাফ কস থিটা। এবার এই হাফটাকে আমি √2 করে দুজনকে ভাগ করে দিলাম, ভি নট বাই √2, আই নট বাই √2। কারণ কি না √2 দিয়ে ভাগ করলে আমি জানি যে আরএমএস ভ্যালুটা পেয়ে যাই। সো ভি আরএমএস আই আরএমএস কস থিটা, এই হলো আমার তাহলে ক্ষমতা, গড় ক্ষমতা। দেখো তাহলে গড় ক্ষমতা বার করতে গেলে আমার কাছে কিন্তু এই ফেজ ডিফারেন্সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই ফেজ ডিফারেন্সে এই যে কস থিটা যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর। না ফর্ম ফ্যাক্টর না, এটা বলে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। ফর্ম ফ্যাক্টর আমি আগের দিন বলেছিলাম, এটা বলছে পাওয়ার ফ্যাক্টর, যেহেতু পাওয়ারের সঙ্গে রিলেটেড। এখন তোমার এই পাওয়ার ফ্যাক্টরের যে ফেজ ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজ যদি একই ফেজে চলে ডিসির মতো, বা তাহলে কিন্তু আমার কি হচ্ছে না এটা 1 হয়ে যাচ্ছে, কস থিটাটা সেক্ষেত্রে 1 হয়ে যায় যদি 0 হয়ে যায় থিটাটা। আর সেক্ষেত্রে সিম্পলি গুণ করে দিলেই পেয়ে যাচ্ছি আমি আরএমএস ভ্যালু দুটো। কিন্তু এটা কিন্তু 0 যদি না হয় তাহলে কিন্তু কস থিটার মানটা কিন্তু সর্বদা 1 থেকে কমে যাবে। 1 থেকে কমে যাওয়া মানেই কি হলো না, এর মান যদি 1 থেকে কমে যায় তাহলে কি হবে না, অ্যাকচুয়ালি আমি যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা পেতাম সেই ম্যাক্সিমাম কিন্তু থাকলো না, অর্থাৎ সে কিছুটা কমিয়ে দিল। এই 1/2 হোক, 1/3 হোক, 1/4 হোক, কস থিটার মান যাই বেরোক না কেন, সে কী করবে না কিছুটা হলেও সে কমিয়ে দিবে পাওয়ারটাকে, ঠিক আছে। তাহলে আমার যদি ম্যাক্সিমাম পাওয়ার আমি পেতে চাই তাহলে কিন্তু আমাকে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স রাখলে চলবে না, ঠিক আছে। সেটা কিন্তু আমাকে আমাকে 0 করতে হবে, তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। আর তা না হলে কিন্তু আমার এটা হবে না। এবার যদি ধরো এটা 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল চলে যায় কারেন্ট আর ভোল্টেজ, তাহলে কী হবে, এই কস থিটা ফ্যাক্টরটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে মানে পাওয়ারও 0 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ক্ষমতা পাবো না, ঠিক আছে। অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু আমার ক্ষমতা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। সেটাকে তখন বলা হয় ওয়াটলেস পাওয়ার, ঠিক আছে, ওয়াটবিহীন ক্ষমতা বলা হয় এটাকে। আচ্ছা, এবার আমরা দেখব কি ধরনের তোমার সার্কিট তৈরি করলে আমার এই ফেজ অ্যাঙ্গেলগুলো কীরকম হতে পারে, ঠিক আছে, সেগুলো একটু আমরা এবার লক্ষ্য করব। অর্থাৎ ফেজ ডিফারেন্সটা কত কত হতে পারে, সেটা কী ধরনের বর্তনীতে কীরকম হয় সেগুলো সম্পর্কে ধারণা তৈরি করব। বেশ, প্রথম আমি আসছি বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, অর্থাৎ এসি ভোল্টেজ মেন লাইনে এসি লাগানো থাকবে, বর্তনীতে শুধু একটা রোধ থাকবে, অন্য কিচ্ছু থাকবে না, শুধু একটা রোধ থাকবে। এরকম যদি বর্তনী হয় তাহলে আমরা খুব ভালো করে দেখতে নিয়েছি যে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, অর্থাৎ এটা সাইন ফাংশন ভিটা, এসি ভোল্টেজ এই যে এসি চিহ্ন এটা, কারেন্ট যাচ্ছে আই। আচ্ছা, তাহলে আই কী হবে, আই ইকুয়াল টু ভি বাই আর হবে, তাহলে ভি নট বাই আর সাইন ওমেগা টি, তাহলে আই নট সাইন ওমেগা টি। অর্থাৎ দেখো এখানে পরিষ্কার কথা যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স তৈরি হয়নি বা নেই, ঠিক আছে। কারণ কি আমার শুধুমাত্র মানের পরিবর্তন আছে। হ্যাঁ, ভোল্টেজটা ওই যে ম্যাক্সিমাম যে ভ্যালু ভোল্টেজের ভি নট আর আই নট যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা সমান নয়। বুঝতেই পারছো যে এটা আর দিয়ে ভাগ হয়েছে, তার মানে ভি নটটা বেশি আই নটের থেকে, ঠিক আছে। ভি নট গ্রেটার দ্যান আই নট, শীর্ষ মানটা কিন্তু বেশি ভোল্টেজের। কিন্তু এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্সের ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেজ ডিফারেন্স 0, ফেজ ডিফারেন্স যদি 0 হয় তাহলে কস থিটা 1, অর্থাৎ আমার কাছে খুব ভালো জিনিস এটা। কস থিটা যদি 1 হয় তাহলে আমার যে টোটাল যে অ্যাভারেজ যে পাওয়ার পি ইকুয়াল টু হাফ অফ ভি নট মাইনাস কস থিটা, কস থিটা 1 হয়ে গেলে আমার হয়ে গেল কি না ম্যাক্সিমাম পাওয়ার আমি পেয়ে গেলাম। এবার যদি আমি ভি নটটাকে আই নট ইন্টু আর লিখি, সেটাই করেছি, আই নট ইন্টু আর, তাহলে আই স্কোয়ার আর, তাহলে আই নট স্কোয়ার বাই 2 যদি করি তাহলে আই আরএমএস স্কোয়ার হয়ে যায়। দেখো, কারণ আই নট বাই √2 তোমরা জানো আরএমএস ভ্যালু। সো আরএমএস ভ্যালুটাকে বার করে আমি এইভাবে পেয়ে গেছি, ম্যাক্সিমাম পাওয়ার আমি পেয়েছি। অর্থাৎ রোধক যদি একটা থাকে বর্তনীতে তাহলে কোনো ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে না, দেখতে পেলাম 1 নম্বর। কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকছে না, অর্থাৎ যেটা আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ আমি সেখানে আমি একটা পাওয়ার পেলাম, পাওয়ারের একটা মান পেলাম। এবার যদি আমি সাপোজ একটা বিশুদ্ধ আবেশক নিলাম, ঠিক আছে, ইন্ডাকটেন্স নিলাম একটা,
এটা ওটা কয়েল, সিম্পল ভাষা হচ্ছে কয়েল। এই কয়েল নিলাম, আর রোদ নাই কিন্তু কোনো, শুধু কয়েল আছে, তার সঙ্গে এসি সোর্স লাগিয়ে দিয়েছি, কারেন্ট ফ্লো করছে। তাহলে নিয়ম অনুযায়ী এই যা ভোল্টেজ সেই ভোল্টেজই এর এখানে পড়ার কথা, ঠিক আছে। এসির যা ভোল্টেজ অর্থাৎ ভি ইকুয়াল টু ভিএল, যেটাকে আমি বলছি এল ধরেছি, তার সাবেশাঙ্ককে এল ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে ভি নট সাইন ওমেগা টি। আচ্ছা, এখন মজার বিষয় হলো যে এই ভোল্টেজটা এর দুপান্তে পড়ার কথা, কিন্তু তোমরা খুব ভালো করেই জানো, আগের চ্যাপ্টারে পড়েছো যে একটা কয়েলের মধ্যে দিয়ে যখন একটা কারেন্ট যায় তখন একটা ইনডিউসড ব্যাক ইএমএফ তৈরি হয়। আমি বলেছিলাম ইনডিউসড ব্যাক ইএমএফ, যে কী করে, যে মূল প্রবাহ বা মূল ভোল্টেজকে সবসময় বাধা দেবে, ঠিক। তাহলে সেই ইনডিউসড ব্যাক ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলটার মান কত তোমরা জানো, মাইনাস এল ডিআইডিটি। এল যদি সাবশাঙ্ক হয় তাহলে মাইনাস এল ডিআইডিটি, অর্থাৎ এইটা হচ্ছে সেই ইনডিউসড ব্যাক ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলের মান। তাহলে এফেক্টিভ যে ভোল্টেজ এখানে পড়ার কথা সেটা কী হবে, সেটা মূল ভোল্টেজ থেকে বাদ যাবে। সো ভি মাইনাস এল ডিআইডিটি, এটা হচ্ছে তাহলে কার্যকরী ভোল্টেজ, ঠিক আছে। কার্যকরী ভোল্টেজ তাহলে ভি মাইনাস এল ডিআইডিটি। আগের দিন তোমাদেরকে চোখ কয়েল পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে এই যে কমিয়ে দিল যে ভোল্টেজটাকে বা কারেন্টটাকে যে কমিয়ে দিল, মূল কারেন্টটাকে, অর্থাৎ রোধের মতো কিছুটা কাজ করে দিল সে, ঠিক আছে। তাই আমি রোধের এসি বর্তনীতে রোধ হিসাবেও ব্যবহার করে থাকি আমি এই কয়েলটাকে। তাহলে এফেক্টিভ ভোল্টেজ আমার এটা পড়লো ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআইডিটি, এটা হচ্ছে এফেক্টিভ ভোল্টেজ। এখন ভোল্টেজ ড্রপ কখন পড়ে, একটা ইন্ডাকটেন্সের দুপ্রান্তে যে ভোল্টেজ যে ড্রপ, এই ড্রপটা সৃষ্টি হয় কখন, ভোল্টেজ ড্রপ সৃষ্টি হয় কার্শফ ল পড়ানোর সময় তোদেরকে বলেছিলাম যে ভোল্টেজ ড্রপ সৃষ্টি হয় যদি একটা রেজিস্ট্যান্স পড়ে, আমার তড়িৎ প্রবাহের অভিমুখে যদি একটা রেজিস্ট্যান্স পড়ে তবেই একটা ভোল্টেজ ড্রপ সৃষ্টি হয়। অর্থাৎ এই বিন্দুর থেকে এই বিন্দুর যে ভোল্টেজের যে পার্থক্য বিভবের, সেই বিভবের একটা পার্থক্য সৃষ্টি হয়, অর্থাৎ এই বিন্দুর বিভবটা বেশি হয়, এই বিন্দুর বিভবটা কমে যায় যদি একটা রেজিস্ট্যান্স থাকে। কিন্তু দেখতে পাচ্ছি এই বর্তনীতে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো রেজিস্ট্যান্স নেই। এই যে কয়েলটা আছে সেই কয়েলটার রেজিস্ট্যান্স আমি জিরো ধরছি, কারণ কয়েলের রেজিস্ট্যান্স আমাকে বলেনি কিছু, ঠিক আছে। সো আমি জিরোই ধরছি তাকে, জানি জিরো হয় না, তবুও আমি জিরোই ধরছি, আদর্শ কয়েল বলে ধরে নিচ্ছি তাকে, আমি আবেশক বলে ধরে নিচ্ছি। তাহলে বাকি কোনো বর্তনীতে কোনো রোধ নেই। বর্তনীতে যদি রোধই না থাকে তাহলে ভি ইকুয়াল টু যে আইআর, যে ওহমের যে সূত্র, সে আর জিরো হয়ে গেল, অর্থাৎ আমার কোনো ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে না। তাহলে কার্যকরী যে ভোল্টেজ যেটাকে আমি বলছি সেটা তাহলে অ্যাকচুয়ালি জিরো, ঠিক আছে। মেন ভোল্টেজ থাকতে পারে কিন্তু কার্যকরী ভোল্টেজ তাহলে জিরো, অর্থাৎ ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআইডিটি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাই করেছি, ভি নট সাইন ওমেগা টি মাইনাস এল ডিআইডিটি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো ভি আর আয়ের মধ্যে একটা সম্পর্ক পাবো আমি, আইও আছে আমার ভি নটও আছে, তাহলে এটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, এল ডিআইডিটি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, সেখান থেকে ডিআই ইকুয়াল টু ডিটিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম গুণ করে। এবার ইন্টিগ্রেশন চাপাবো খুব সিম্পলি, এখানে যদি আমি ইন্টিগ্রেশন চাপিয়ে দিই, এই চাপিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চাপিয়ে দিলে কী পাবো, চলে আসি এবার এই পাতায়, দেখো আই, এটা ইন্টিগ্রেশন করলে আই, এটা করলে সাইন মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, তাহলে বাই ওমেগা একটা নিচে এলো ফ্যাক্টর, কস ওমেগা টি প্লাস কে একটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট যে থাকে সেটা আমি পাচ্ছি এখানে। আচ্ছা, এখন কথা হলো যে কে ফ্যাক্টরটা কী মান হবে, এটা তো বার করতে হবে আমাকে, কেটাকে তো আমি ইগনোর করে দিতে পারি না। দেখো কে ফ্যাক্টরটা আসবে কেন, প্রথম হচ্ছে যে আমার ভোল্টেজ এখানে পিরিয়ডিক ফাংশান, আই সে নিজেও একটা পিরিয়ডিক ফাংশান, সে একটা টাইমের সঙ্গে চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কিন্তু তার সঙ্গে যদি একটা এরকম কিছু একটা যুক্ত থাকে তাহলে তো আই তো পিরিয়ডিক ফাংশান হবে না, তাই না। আমি পিরিয়ডিক ফাংশান বলতে কী বুঝি, সাইন থিটা, সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, কিন্তু তার সঙ্গে যদি একটা কিছু যুক্ত থেকে যায় তাহলে কিন্তু এ তো সবসময় থেকে গেল, তো সাইন, তাহলে আই নিশ্চয়ই কখনো ওই আমার ম্যাক্সিমাম টু যে মিনিমাম যে ভ্যালু, জিরো হয়ে যে ম্যাক্সিমাম টু মিনিমাম যে ভ্যালু, সেই কন্ডিশনকে কখনোই ফলো করবে না, কারণ কে মানটা তো থেকেই যাবে যদি কে, তাহলে কী হবে না, কে এর মান অবশ্যই জিরো হতে হবে, ঠিক আছে। কে এর মানকে অবশ্যই জিরো হতে হবে, কারণ তা না হলে কিন্তু আই কিন্তু একটা সময় গিয়ে জিরো হবে, কে যদি একটা সার্টেন ভ্যালু থাকে তাহলে তাই কোনো দিন জিরো হবে না, কে কিন্তু এখানে জিরো, ঠিক আছে। কারণ টাইম ইন্ডিপেন্ডেন্ট, কে এর সঙ্গে টাইমের কোনো সম্পর্কই নাই এখানে, সো কে ইজ জিরো।
তাহলে কি দাঁড়ালো, থাকলো কি আই ইকুয়াল টু ভি নট বাই ওমেগা এল কস ওমেগা টি, ঠিক আছে। আচ্ছা, মাইনাস কস ওমেগা টি এইটাকে যদি আমি লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, ঠিক আছে। সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। দেখো ওমেগা টি তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মাইনাস পাই বাই টু করলে কী হবে না, এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কিন্তু সাইনের ভ্যালু কিন্তু মাইনাস হয়, আমি জানি। ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু প্লাস হয়, থার্ডে কী হয় ট্যানটার থার্ডে গিয়ে প্লাস হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কসের মান প্লাস হয়। সো তাহলে আমি একে মাইনাস করতে হবে, কখনোই কিন্তু আমি পাই বাই টু মাইনাস ওমেগা টি করতে পারবো না কিন্তু, ঠিক আছে। ওমেগা টি মাইনাস পাই বাই টু করতে হবে, তাহলে মাইনাস কস ওমেগা টি পাবো। এটাকে যদি ভাঙো তোমাদের যে নিয়ম, সেই নিয়মে ভেঙে দেখো মাইনাস কস ওমেগা টি পাবো। তো সেইভাবে আমি লিখেছি। আচ্ছা, সাইন আইকে সাইন ফাংশন হিসেবে দেখিয়েছি, যদিও কস হিসেবে পেয়েছি, কিন্তু আমি একে সাইনে কনভার্ট করে নিয়েছি যাতে করে ভোল্টেজের সঙ্গে আমি কম্পেয়ার করতে পারি, কারণ ভোল্টেজটা সাইন ফ্যাক্টর। আর ভোল্টেজের ইকুয়েশন কী পেয়েছি আমি, আমার জানাই আছে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আমার এটা দেওয়াই আছে। তাহলে দেখো কারেন্টের ইকুয়েশন পেলাম আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, আর ভোল্টেজের ইকুয়েশন পাচ্ছি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। অর্থাৎ আমার কারেন্ট কিন্তু দেখো পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে গেল, ল্যাগ করে গেল, ঠিক আছে। ফেজ ল্যাগ বলছে এটাকে। পাই বাই টু অ্যাঙ্গেলে কারেন্ট কিন্তু আমার পিছিয়ে গেল। কেন পিছলো, কখন পিছবে না, যদি আমার বর্তনীতে শুধুমাত্র একটা আবেশক থাকে তবেই কারেন্ট পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে যাবে, ঠিক। আচ্ছা, কিন্তু এদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ওমেগা সেটা কিন্তু সেম থাকছে, সেটা কিন্তু পাল্টাচ্ছে না, ফ্রিকোয়েন্সি কিন্তু ধ্রুবক। তাহলে দেখো আমি ছবিটা যদি আঁকি তাহলে ছবিটা দাঁড়াবে এই রকম, ঠিক আছে। হ্যাঁ, আয়ের মান আর ভি এর মান কখনোই সমান হবে না, কারণ বুঝতেই পারছো যে আই নট সমান ভি নট বাই ওমেগা এল, তাহলে ওমেগা এল ফ্যাক্টর দিয়ে ভাগ হচ্ছে, অর্থাৎ দুজনের মান কখনো সমান হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাই বাই টু যদি ফেজ অ্যাঙ্গেল হয় তাহলে থিটা এগুলো পাই বাই টু, তাহলে কস থিটা কি জিরো হয়ে যাবে। তাহলে আগের যে আমার যে গড় ক্ষমতার যে ফর্মুলা, গড় ক্ষমতা তাহলে শূন্য। অর্থাৎ এখান থেকে এটাই প্রমাণ হয় যে বর্তনীতে যদি কোনো রোধ যদি না থাকে, বর্তনীতে যদি কোনো রোধ না থাকে তাহলে কিন্তু তোমার ক্ষমতা ব্যয় হবে না, ঠিক আছে। কোনো ক্ষমতা ব্যয় হবে না যদি রোধ না থাকে, এটাই কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা। শুধু আবেশক থাকলে কিন্তু কোনো ক্ষমতা ব্যয় হচ্ছে না। আচ্ছা, আর কি পাচ্ছি আমি, আর পাচ্ছি আই ইকুয়াল টু দেখো ভি নট বাই ওমেগা এল, এই যে সম্পর্কটা পেয়েছি, দেখো অনেকটা ওহমের সূত্রের সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে এই ওমেগা এল যে ফ্যাক্টরটা আমার কাছে রয়েছে, এই ওমেগা এল ফ্যাক্টরটা কিন্তু আর বা রোধের মতো ভূমিকা পালন করছে একটা, ঠিক আছে। কিন্তু আমি আগেই বলে দিয়েছি এখানে কোনো রোধ নাই বর্তনীতে, রোধ থাকলে তারা ভোল্টেজ ড্রপ তৈরি হবে, ভোল্টেজ ড্রপ তৈরি হলে একটা ব্যয়িত ক্ষমতা পেয়ে যাবো আমি। তাই ওমেগা এলটা কিন্তু আর এর ভূমিকা পালন করছে বটে, এসি বর্তনীতে রোধের ভূমিকা পালন করছে, কিন্তু আমি এটাকে রেজিস্ট্যান্স না বলে এটাকে আমি একটা নতুন নাম দেবো রিয়াক্টেন্স, ঠিক আছে। প্রতিঘাত, বাংলায় বলে এটাকে প্রতিঘাত। বাধা দেবে, বাধা অবশ্যই দেবে, কিন্তু ভোল্টেজ ড্রপ তৈরি করবে না সে, ঠিক আছে। সে বাধা দিচ্ছে। সো ওমেগা এলকে আমি বলছি আবেশজনিত প্রতিঘাত, এক্স এল দিয়ে এটাকে বোঝানো হয় ওমেগা এল, ঠিক আছে। আচ্ছা, এক ধরনের বাধা কিন্তু বর্তনীর ওমেগা এল। এখন আমি বিশুদ্ধ আবেশক ধরে নিয়েছি, তাই তার রোধটাকে শূন্য বলে ধরে নিয়েছি, কিন্তু বিশুদ্ধ আবেশক হয় না। বিশুদ্ধ আবেশক কখনোই হয় না, আবেশকের কিছু হলেও রোধ থাকে, আর এই কিছু রোধ থাকার ফলে কি হবে, কিছু ক্ষমতা অবশ্যই ব্যয় হবে, ঠিক আছে। কিছু ক্ষমতা অবশ্যই ব্যয় হবে, একেবারে যে শূন্য ব্যয় এটা কখনোই হবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি এবার আসবো যে আমার দেখতে পেলাম তাহলে যে কারেন্ট আমার পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে পিছিয়ে গেল ভোল্টেজের থেকে। এবার যদি আমি কারেন্টকে যদি পাই বাই টু ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে বর্তনীটা কীভাবে করব, সেক্ষেত্রে আমাকে বর্তনীটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী, অর্থাৎ একটা ক্যাপাসিটেন্স লাগিয়ে দেবো, একটা ক্যাপাসিটার লাগিয়ে দেবো, ঠিক আছে। এই ক্যাপাসিটারকে আমি লাগিয়েছি একটা ধারক, আচ্ছা, যার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব সি, ভোল্টেজ এসি ভোল্টেজ লাগিয়েছি, একইভাবে দুপ্রান্তে
বিভব ভিসি ধরেছি। আচ্ছা, তাহলে ভিসি এখানে কি হবে না, ধারকের ফলে যদি ধারককে আমি লাগিয়ে দিই, তোমরা খুব ভালো করে জানো যে একটা তোমার একটা বিরুদ্ধ ভোল্টেজ এখানে তৈরি হয়, সেটা হচ্ছে কিউ বাই সি। কিউ হচ্ছে আধান এবং সি হচ্ছে ধারকত্ব। তাহলে বিরুদ্ধ ভোল্টেজটা তৈরি হবে। তাহলে কার্যকরী ভোল্টেজ এখানেও ঠিক তাই হবে, যেটা মেন ভোল্টেজ সেটা থেকে বাদ যাবে ওইটা ভি নট সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি। ঠিক আছে, এফেক্টিভ ভোল্টেজ। আচ্ছা, এবার এখানেও সেই একই নিয়ম যে বর্তনীতে যেহেতু কোনো রোধক নেই, তাই কোনো ভোল্টেজ ড্রপ তৈরি হবে না, অর্থাৎ এফেক্টিভ ভোল্টেজ জিরো। তাহলে ভি নট সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু জিরো ওই ইকুয়েশনে, অর্থাৎ এটা ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে সেখান থেকে যদি আমি এবার ডেরিভেটিভ করি, আগেরবার ইন্টিগ্রেশন করেছি, এবার ডেরিভেটিভ করব, কারণ কি কিউ আছে, কিউ তোমার কোনো কাজে লাগবে না, আমার আইটা কাজে লাগবে। আমি আই সমান জানি ডিকিউ ডিটি বলেছিলাম। যেমন মেকানিক্স পড়তে গিয়ে তোমরা খুব ভালো করে মনে রেখেছো ভি ইকুয়াল টু ডিএস ডিটি আর এ ইকুয়াল টু ডিভি ডিটি বা ডি টু এস ডিটি টু, তেমনি ভি ইকুয়াল টু ডিএস ডিটি যেমন ওই মেকানিক্স পড়তে গিয়ে মনে রেখেছো, এই তড়িৎ বিজ্ঞান পড়তে গিয়েও সেমনি আই ইকুয়াল টু ডিকিউ ডিটিটা মনে রাখবে সব সময়। ঠিক আছে, আই ইকুয়াল টু ডিকিউ ডিটি অর্থাৎ আধানের রেট অফ চেঞ্জ অফ চার্জ। ঠিক আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই। তাহলে আমার দরকার এখানে তড়িৎ প্রবাহ, সো আমি এটাকে ডেরিভেটিভ করছি কিউটাকে। সো 1/c ডিকিউ ডিটি ইকুয়াল টু কী হবে, ভি নট, এটাকে সাইনটাকে ডেরিভেটিভ করলে ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে, পেয়ে গেছি। আচ্ছা, সিটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, ডিকিউ ডিটি সমান আই বসিয়ে দিলাম, সিটাকে ওদিকে তাহলে ভি নট সি ওমেগা কস ওমেগা টি। ভি নট বাই এই সি ওমেগাটাকে 1/c ওমেগা করে নিলাম, অর্থাৎ একই জিনিসই লিখলাম, আর একবার 1 করে নিচে এটাকে এইভাবে দেখিয়ে দিলাম। কারণ কি না, আমি ওই ওহমের সূত্রের সঙ্গে কল্পনা করব, ভি বাই আর হিসাবে দেখানোর চেষ্টা করবো এটাকে। আর এখানে কস ওমেগা টিটাকে খুব মজার মতো ইচ্ছা করে আমি সাইনের ফ্যাক্টর বানিয়ে দিলাম, সাইন ওমেগা টি প্লাস π/2 করে দিলাম। দেখো, সাইন ওমেগা টি প্লাস π/2 যদি করো তাহলে কী হবে, সাইনটা ওমেগা টি প্লাস π/2, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে, তাহলে কিন্তু সাইনের মান কিন্তু প্লাস হবে, অর্থাৎ এটাকে ভাঙলে আমি জানি কস ওমেগা টি পাবো। তাহলে এইভাবে লিখলাম ওই জন্য। তাহলে আই ইকুয়াল টু আই নট কস ওমেগা টি। তাহলে প্রবাহের মানটা কী পেলাম, ম্যাক্সিমাম প্রবাহ যেটা আই নট 6 সমান, তাহলে ভি নট বাই 1/c ওমেগা। অর্থাৎ তাহলে এখানে 1/c ওমেগা দেখো রোধের মতো ভূমিকা পালন করছে, তাই না? ওখানে যেমন ওমেগা এলটা ভূমিকা পালন করেছিল রোধের মতো, এখানে 1/c ওমেগা রোধের মতো ভূমিকা পালন করছে, কিন্তু রোধ নয়। ঠিক আছে, কিন্তু রোধ নয়, তাই এদেরকে বলা হবে আঘাত ধারকীয় প্রতিঘাত। ঠিক আছে, আবেশজনিত প্রতিঘাত বলেছিলাম, এটাকে বলো ধারকীয় প্রতিঘাত। ঠিক আছে, এক্স সি বলা হয় এটাকে, এক্স সি দিয়ে প্রকাশ করেছে 1/c ওমেগা। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজের থেকে কারেন্টটা, ভোল্টেজের আমি জানি যে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, অর্থাৎ ওমেগা টি থেকে π/2 এগিয়ে গেল, কারেন্টটা এগিয়ে চলে গেল। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট π/2 অ্যাঙ্গেল এগিয়ে গেল। আচ্ছা, ছবিটা আঁকলে দাঁড়াচ্ছে এরকম অনেকটা, অর্থাৎ কারেন্ট এগিয়ে থাকবে, ভোল্টেজটা দেখো এই তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকছে, কারেন্টটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, অর্থাৎ 90 ডিগ্রি এগিয়ে থাকছে সবসময়। এখানেও তাহলে ফেজ ডিফারেন্স দেখতে পাচ্ছি π/2, এগিয়ে থাক আর পিছিয়ে থাক ডিফারেন্স তো সেই π/2ই হচ্ছে। ফেজ ডিফারেন্স যদি π/2 হয় তাহলে কস থিটা 0, অর্থাৎ তোমার পাওয়ার ফ্যাক্টর 0 হয়ে গেল, তার মানে পাওয়ারও 0, গড় পাওয়ার 0। অর্থাৎ মানে এটা পরিষ্কার যে বর্তনীতে যদি রোধ না থাকে, কোনো শুধু আবেশক থাকে বা শুধু ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে কোনো পাওয়ার সেখানে ব্যয়িত পাওয়ার মানে ক্ষমতা কিছুই থাকবে না। ঠিক আছে, কিন্তু এখানেও সেই একই কথাই বলবো যে যতই যেরকমই ক্যাপাসিট্যান্স তুমি নাও না কেন, তার সামান্য হলেও রোধ থাকেই, বা বর্তনীতে একটা নিজস্ব রোধ থাকেই, তো সেই কারণে কিছু ক্ষমতা অবশ্যই ব্যয় হবেই। একদম ব্যয়িত ক্ষমতা না করে পুরো একটা বর্তনীকে চালানো কোনোদিন যায় না। ঠিক আছে, তাহলে আজকে আমি এইটুকুই পড়ালাম, বেশি পড়াবো না। নেক্সট দিন আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি শুধু হিন্টস দিয়ে রাখবো, যে জিনিসগুলো পড়াবো সেটা হচ্ছে যে এরকমই কিছু বর্তনী আমি সৃষ্টি করব, যেখানে একটা আর থাকবে, একটা ইন্ডাকটেন্স থাকবে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স, আর এল, একটা এসি সোর্সকে লাগিয়ে দিব। এবার আমি দেখব যে কী পাওয়ার সেখানে ক্ষমতা কী ব্যয়িত হচ্ছে, সেখানে তোমার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কী ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, এগুলো আমি তখন দেখতে পাবো।
ঠিক আছে, কারণ কি রেজিস্ট্যান্সটা কিন্তু আমাকে তাহলে বুঝতে পারছি যে আমাকে রেজিস্ট্যান্সটা কিন্তু রাখতেই হবে বর্তনীতে। তুমি বাকি জিনিসটা রাখো বা না রাখো, রেজিস্ট্যান্সটা কিন্তু তোমাকে থাকতে হবে। তাহলে রেজিস্ট্যান্স থাকার ফলে কী হবে, একদিকে যেমন আমি পাওয়ার একটা পাবোই, আবার এটা থাকার জন্য দেখো কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কিন্তু একটা ফেজ ডিফারেন্সও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাই এ ধরনের বর্তনীকে বলা হয় এল আর সার্কিট, এল আর, ঠিক আছে, এল আর আর ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স, এল আর বর্তনী সৃষ্টি হয়। সেক্ষেত্রে এল আর বর্তনীতে আমি বার করব কারেন্ট ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্সটা বার করব। ঠিক আছে, তারপরে যেটা রিয়াক্টেন্স বললাম, অর্থাৎ যে প্রতিঘাত, সেই প্রতিঘাতের মানটা কত হয় সেটা বার করব, অর্থাৎ কে বাধা দিচ্ছে, কতটা বাধা দিচ্ছে সেটা বার করব। তারপরে তোমার আই নটের ভ্যালুটা কী হচ্ছে, ভি নটের ভ্যালুটার সঙ্গে আই নটের কী সম্পর্ক পাচ্ছি সেগুলো বার করব। পাওয়ারটা কত পাচ্ছি সেটা বার করবো, জিরো পাচ্ছি নাকি না কিছু পাওয়ার পাচ্ছি, কিছু পাবোই, কারণ আর তো বুঝতেই পারছি যেহেতু আর আছে। অনুরূপে এলআর বর্তনীর পাশাপাশি আরেকটা বর্তনী করব, সেটা হচ্ছে যে শুধু সেখানে রেজিস্ট্যান্স থাকবে আর একটা ক্যাপাসিটার থাকবে। ঠিক আছে, সি থাকবে আর আর থাকবে। এই ধরনের বর্তনীকে বলা হয় সিআর সার্কিট। সিআর সার্কিট এটাও করব। এখানেও আমরা একই জিনিস দেখব, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে সম্পর্ক দেখব, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স দেখব, এগিয়ে থাকছে না পিছিয়ে থাকছে সেগুলো দেখব, তারপরে ভোল্টেজ কারেন্টের ভ্যালুটা কত হচ্ছে সেটা দেখব, এগুলো বার করব। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে এলসিআর, এলসিআর অর্থাৎ তিনটেই থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ক্যাপাসিট্যান্স থাকবে, আবার তোমার ইন্ডাকটেন্সও থাকবে, এলসিআর। ঠিক আছে, এলসিআর সার্কিট, সেক্ষেত্রেও আমরা ভোল্টেজ কারেন্টগুলো দেখব, করবো। কিচ্ছু নাই, খুব সহজ জিনিস, শুধু অঙ্ক আছে এই চ্যাপ্টারে। ঠিক আছে, মানে অঙ্ক বলবো না, ম্যাথামেটিক্যাল স্টেপ আছে, এই যে জিনিসগুলো ইন্টিগ্রেশন, কখনো কখনো ডেরিভেটিভ, এইসব আছে, আর কিচ্ছু না। তো বইটা তোমাদেরকে পড়তে হবে, এখানে সিম্পল তোমাদের বইয়ে খুব সুন্দর দেওয়া আছে, কোনো অসুবিধার কোনো জায়গা এখানে নেই, খুব ভালো দেওয়া আছে। আমি সব যদি না পারি অন্ততপক্ষে কিছুটা পড়িয়ে দেবো, যাতে তোমরা বইটা দেখলে বুঝতে পারো। হয়তো আমি তোমাকে এলআর সার্কিটটা পড়ালাম, সিআর সার্কিটটা একটু শর্টে বলে দিলাম, দিয়ে এলসিআরটাতে চলে গেলাম, কারণ এলসিআরটা যেহেতু একটু বড়ো। ঠিক আছে, খুব একটা অসুবিধা তোমাদের হবে না, কিন্তু এই ম্যাথামেটিক্যাল স্টেপগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে, তাহলেই দেখবে মনে থাকবে, তা নাহলে কিন্তু ভুলে যাবে। ম্যাথামেটিক্যাল স্টেপগুলো যদি বাই চান্স ভুলে যায় না, তাহলে কিন্তু অঙ্কটা নামবে না, দেখবে প্রবলেমগুলো কিন্তু আসে কিন্তু পরীক্ষায়। কারণ এসি থেকে আমি বলেছিলাম তোমাদেরকে, ওই তড়িৎচুম্বকীয় আবেশ এবং অল্টারনেটিং কারেন্ট, এই দুই চ্যাপ্টার থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন হয় লাস্টে, তাই সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে তখন বড় বড়। এগুলো ম্যাথামেটিক্স প্রবলেম নয়, কিন্তু ম্যাথামেটিক্যাল স্টেপের ওপরেই দাঁড়িয়েছে পুরো মানে থিওরিটা, তো সেই কারণে বারে বারে একটু দেখতে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে ওগুলো আলোচনা করবো। থ্যাংক ইউ।